এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের ঘটনাটা শোনার পর আপনারা টিভির দিকে তাকাতেও ভয় পাবেন। একটা পুরনো টিভি, যেটা অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ একদিন টিভির স্ক্রিনে ফুটে উঠেছিল এক ভয়ঙ্কর মুখ। না, কোনো অনুষ্ঠান চলছিল না, না কোনো ক্যামেরা ছিল সামনে। তবু স্ক্রিনের ওপর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল সেই আতঙ্কের মুখ। ঘটনাটা ঘটেছিল এক পুরনো ফ্ল্যাটে। বাড়ির লোকেরা টিভিটা বহুদিন আগেই ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু এক রাতে হঠাৎ সেই টিভিটা নিজে নিজে চালু হয়ে যায়। তাতে কোনো চ্যানেল চলছিল না, শুধু ধোঁয়াশা সাদা কালো স্ক্রিনের মাঝে ভেসে উঠেছিল এক নারীর বিকৃত মুখ, যার চোখ দুটো ছিল পুরো কালো আর ঠোঁট থেকে যেন বেরোচ্ছিল ফিসফিস শব্দ। কেউ সেই শব্দের মানে বুঝতে পারেনি, কিন্তু স্ক্রিনের দিকে তাকালেই মনে হতো ওই মুখটা আপনাকেই কিছু বলার চেষ্টা করছে, যেমনটা কেউ মৃত্যুর আগে শেষবার চোখে চোখ রেখে বলে। লোকেরা বলে এই টিভির স্ক্রিনটা আসলে একটা আয়না হয়ে গেছিল এক মৃত আত্মার জন্য, যে এখনো খুঁজে ফেরে নিজের শেষ কথাগুলো বলার জন্য। যখনই কেউ সেই স্ক্রিনের সামনে দাঁড়াতো, তারা টের পেত পায়ের নিচে মেঝে কেঁপে উঠছে, ঘরের বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে, আর টিভির স্ক্রিনে সেই মুখটা আরও কাছে চলে আসছে। অনেকেই বলেছে যারা সেই স্ক্রিনে বেশি সময় তাকিয়ে থেকেছে, তারা জীবনে কোনোদিনও আয়নার সামনে দাঁড়াতে পারেনি, কারণ তারা জানে সেই মুখটা এবার আয়নার ভেতর। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমার নাম তীর্থ। আমি কলকাতার গলির মধ্যে পুরনো এক ভাড়া বাড়িতে থাকি। একাই থাকি। বাবা মা মারা গেছে বহু বছর আগেই। আত্মীয় স্বজন বলতে কেউ নেই। চাকরি করি একটি বিজ্ঞাপনী সংস্থায়, আর অফিস ফেরার পর প্রায় নিজের মতো সময় কাটাতে টিভি দেখি। আধুনিক স্মার্ট টিভি নয়, আমার কাছে একটা পুরনো সিআরটি সেট আছে। কালো সাদা নয়, রঙিন হলেও স্ক্রিনে একটা ধোঁয়াটে ভাব থাকে সবসময়। সেই টিভিটা আমি কিনেছিলাম কলেজে পড়ার সময়, পুরনো মালপত্রের বাজার থেকে, মাত্র 400 টাকায়। টিভিটা কেমন যেন এক ধরনের নস্টালজিয়া তৈরি করে। শব্দটা একটু ঘোলাটে, ছবি ধূসর রঙের মতো, আর মাঝে মাঝে নিজে থেকেই চ্যানেল বদলে যায়। আমি কখনো ঠিক করিনি, বরং খেয়াল করেছি আমি ঘরে না থাকলে সেটি নিজে থেকেই চলতে থাকে। এমনও হয়েছে ঘরে ঢুকে দেখি চলন্ত টিভির আলোয় কেউ একজন জানালার কাছে চুপচাপ তাকিয়ে আছে। আমি অবশ্য এসব পাত্তা দিইনি, ভেবেছি পুরোটাই আমার কল্পনা। ঠিক সেই রকমই একদিন বিকেলবেলা অফিস থেকে ফিরেছি। শরীর খারাপ ছিল একটু। কাশতে কাশতে ফ্রিজ থেকে ঠান্ডা জল খেলাম, আর বিছানায় গিয়ে হালকা চাদর গায়ে দিয়ে রিমোট হাতে টিভি অন করলাম। চ্যানেল ছিল একটা পুরনো বাংলা সিনেমার। গল্পটা চলছিল শান্তভাবে, তবে খেয়াল করলাম মাঝখানে হঠাৎ করে স্ক্রিন ঝাপসা হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল স্ক্রিনের ভিতরে যেন কেউ নড়াচড়া করছে। প্রথমে ভেবেছিলাম লাইন যাচ্ছে বা সংযোগে সমস্যা, কিন্তু সেটা ছিল না। ঘরের আলো নিভিয়ে আবার ভালো করে তাকালাম। তখনই দেখলাম চলচ্চিত্রের চরিত্রদের পাশে, পেছনে বা কোনো এক কোণায় একটা মুখ দেখা যাচ্ছে বারবার। সে মুখ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। চোখ নেই, চোখের জায়গায় গর্ত, ঠোঁটে এক চিলতে হালকা হাসি,
কিন্তু যেন সেই হাসির মাঝে অসংখ্য কান্নার ধ্বনি লুকানো। আমি হতভম্ব হয়ে গেলাম, চোখ ঘষে আবার দেখলাম। এবার পুরোপুরি স্পষ্ট সেই মুখ। কেউ একজন স্ক্রিনের ভিতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘাবড়ে গেলাম, সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দিলাম। অন্ধকার ঘরে তখন শুধুই নিঃশব্দতা, ঘড়ির টিকটিক আর আমার দ্রুত নিঃশ্বাস। ঠিক তখনই বন্ধ টিভির পর্দায় আবার সেই মুখটা ধীরে ধীরে ভেসে উঠল। টিভি বন্ধ থাকার পরেও কেউ যেন পর্দার ভিতর থেকে তাকিয়েছিল আমার দিকে। পেছনে তাকাতে ভয় করছিল, মনে হচ্ছিল কেউ ঠিক আমার ঘাড়ের ওপরে দাঁড়িয়ে। আমি সেই রাতে এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। পরের দিন সকালে অফিস গেলাম ঠিকই, কিন্তু মন ছিল না কাজে। সারাক্ষণ টিভির সেই মুখ মনে পড়ে যাচ্ছিল। আর এরপর থেকে প্রতি সন্ধ্যায় টিভি নিজে নিজেই অন হয়ে যেত। আমি রিমোটে চাপ না দিলেও সেট টুং করে জ্বলে উঠত। স্ক্রিনে কেবল একটা মুখ। সেই মুখ আমাকে কিছু একটা বলার চেষ্টা করত, ঠোঁট নড়ত, কিন্তু কোনো শব্দ আসতো না। আমি ফোনে ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন স্ক্রিনে টিভির কিছুই ধরা পড়েনি। সেই মুখ শুধু আমি দেখছিলাম, আর প্রতিদিন মুখটা একটু একটু করে বড় হচ্ছিল, কাছাকাছি আসছিল। আমি তখনও জানতাম না আমার এই জীবনের আগের মতো থাকবে না। সেই রাত ছিল আমার জীবনের সবচেয়ে অশান্ত রাতগুলোর একটি। টিভি বন্ধ, আলো নিভিয়ে আমি চুপচাপ বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসে না। মনে হচ্ছিল ঘরের দেয়ালের ভেতর থেকে কেউ যেন তাকিয়ে আছে আমার দিকে। বাতাস নিস্তব্ধ, তবু টের পাচ্ছিলাম এক অদ্ভুত ঠান্ডা যেন আমার শরীর ঘিরে রেখেছে। তখন রাত 2টো। হঠাৎ ঘরের ভিতর টিভির দিক থেকে একটা হালকা ঝিঝিয়ে আওয়াজ এলো। আমি তড়িঘড়ি করে তাকালাম। টিভি আবার নিজে থেকেই অন হয়েছে। পর্দায় আলো, কিন্তু কোনো চ্যানেল চলছে না। একটা ঘোলাটে স্ক্রিনে সেই মুখটা ফুটে উঠছে, এবার আরও স্পষ্ট। তার চোখের গর্তের ভেতর ঘূর্ণায়মান অন্ধকার, ঠোঁট আর একটু বাঁকানো যেন ব্যঙ্গাত্মক হাসি। কিন্তু এবার কিছু একটা ভেসে উঠল পর্দায়। আমার নাম মনে আছে? আমি বুক চেপে ধরলাম। কিভাবে সম্ভব? আমি তো কখনোই চেহারা দেখিনি, নাম জানার প্রশ্নই ওঠে না। কিন্তু সেই লেখা বারবার স্ক্রিনে ফুঁকে উঠছে, একবার ইংরেজিতে, একবার বাংলায়। আমার নাম মনে আছে। আমি দিশেহারা হয়ে টিভির তার খুলে দিলাম, কিন্তু টিভি বন্ধ হলো না। বরং তখনই এক বিকট চিৎকারে ঘরটা কেঁপে উঠল। টিভি থেকে শব্দ এলো না, কিন্তু মনে হলো কারো কণ্ঠস্বর মাথার ভেতরে গেঁথে যাচ্ছে। একটা ছেলেসুলভ আর্তনাদ, তুই আমাকে ভুলে গেছিস, তাই ফিরলাম। আমার সারা গা ঠান্ডা ঘামে ভিজে গেল। আমি আর থাকতে না পেরে দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। রাস্তার মোড়ে একটা চায়ের দোকান খোলা ছিল, সেখানেই রাত কাটালাম চুপচাপ বসে। পরদিন সকালে বাড়ি ফিরেই টিভিটা বাইরে নিয়ে এলাম। বাড়ির পাশের খোলা জমিতে নিয়ে গিয়ে সেটা ভাঙতে লাগলাম রড দিয়ে। স্ক্রিন চূর্ণ বিচূর্ণ, ভেতরের সার্কিট ছিঁড়ে গেল। আমার মনে একটু স্বস্তি এলো। কিন্তু সেই রাতে টিভি ছিল না, অথচ ঘরের দেয়ালে ফুটে উঠল সেই মুখ। দেয়ালের ভেতর থেকে চিৎকার এলো, তুই আমাকে নষ্ট করেছিস? আমি তোকে মনে করেছিলাম বন্ধু। আমি হতবাক। ধীরে ধীরে সেই মুখ দেয়ালের মাঝে লম্বা হয়ে উঠতে লাগলো, আমার দিকে তাকিয়ে ঠোঁট নাড়তে লাগলো আবার। আর এবার আমি পরিষ্কার শুনতে পেলাম নামটা, সোহম। আমি পেছনে হটতে লাগলাম। এই নাম আমার চেনা, স্কুল জীবনের এক পুরনো বন্ধু সোহম। আমরা একসাথে পড়তাম ক্লাস 9 পর্যন্ত। তারপর একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেল। তখন আমরা ছোট, কাউকে কিছু বোঝাইনি, ভুলে গিয়েছিলাম সময়ের সঙ্গে। কিন্তু এখন টিভির পর্দায়, দেয়ালে, আমার চারপাশে কেন বারবার সে নাম, সেই মুখ? আমি নিজের পুরনো ডায়েরি খুঁড়ে খুঁড়ে পড়তে শুরু করলাম। ছবি খুঁজলাম, সোহমের কোনো প্রমাণ পাই কিনা। একটা দলছেঁড়া ছবিতে তার মুখ পেলাম। ছবি তোলার সময় আমার পাশে দাঁড়িয়েছিল। আর হ্যাঁ, সেই মুখটাই এখন পর্দায় দেখা যাচ্ছে। আমার গলা শুকিয়ে এলো। সোহম মারা গেছে? না হলে কেন ফিরে এলো? আর এত বছর পরে? সোহমের নাম শুনে আমার বুকটা চাপা দিয়ে উঠল। আমি যেন একটা অদ্ভুত ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম। অচেনা, অদ্ভুত এক ঝড়। সে যে একদিন আমাদের থেকে চুপচাপ হারিয়ে গিয়েছিল,
তা সবাই জানত। কেউ কল্পনাও করত না তার চলে যাওয়ার পেছনে কত গভীর রহস্য লুকিয়ে আছে। একদম গুটি কয়েক মানুষই জানত সে তখন নানা সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু কোনোদিন সেসব কথা কারো সামনে খোলাখুলি করেনি। একদিন হঠাৎ সে নিখোঁজ, আর এরপর আর ফিরল না। তারপর থেকে সবাই ভুলে গিয়েছিল সে কথা, কিন্তু এখন সেই পুরনো টিভি স্ক্রিনে বারবার তার অদ্ভুত মুখ ভেসে ওঠার পর সবকিছু যেন আবার জীবন্ত হয়ে উঠল। আমি জানতাম এই পরিস্থিতি শুধু আমার জন্য নয়, আমার পরিবারের সদস্যরাও কিছুদিন ধরে অদ্ভুত কিছু অনুভব করছে। বিশেষ করে মায়ের কথা মনে হলো। তিনি প্রায়ই রাতে ভয়ানক স্বপ্ন দেখে কান্না করেন। আমি সিদ্ধান্ত নিলাম তার বাড়ির পুরনো ভাট্টায় যাব, সেখানে কিছু খোঁজার জন্য। সোহমের বাড়িটি ছিল শহরের পাশের এক পুরনো পাড়া, যেখানে আজকাল অল্প মানুষ থাকে। সেখানে পৌঁছে আমি দেখলাম ঘরটি অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, আর চারপাশে লতাপাতা ঘেরা। ঘরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম। মিশ্রিত ছিল মাটি, গাছপালা আর কিছু একটা পোড়া গন্ধের সঙ্গে। আমার হাতে হাতুড়ি ও ফ্ল্যাশলাইট নিয়ে ঘর ঘুরতে লাগলাম। এক কোণায় পড়ে থাকা একটি পুরনো বক্স চোখে পড়ল। ধুলো ময়লা ঝেড়ে খুলে দেখলাম সেখানে সোহমের নোটবুক ছিল। খুলে পড়তে লাগলাম ধীরে ধীরে। নোটবুকে লেখা ছিল তার চিন্তার কথা, আতঙ্ক এবং কিছু অদ্ভুত অভিজ্ঞতা যা সে কখনো কাউকে বলেনি। সেখানে একদিন রাতে সে লেখে, আমি দেখেছি এক কালো ছায়া আমাকে অনুসরণ করছে। সে আমাকে ছাড়ছে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি ঘুমাতে পারছি না। আমি ভয় পাচ্ছি। আরেক পাতায় লেখা ছিল, যারা আমার সঙ্গে বন্ধুত্ব করেছিল তাদের জন্য দুঃখিত। আমি হয়তো আর ফিরব না। আমাকে ক্ষমা করো। আমি বুঝলাম সে হয়তো মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু কি কারণে সে মারা গেল? হঠাৎ তার মৃত্যুর কারণ জানতে চাইলাম কিছু পুরনো প্রতিবেশীদের কাছে। তারা বলল একদিন রাতে সোহমকে তার রুম থেকে বেরোতে দেখা গেছে। তারপর আর কেউ তাকে দেখেনি। পরে খবর পাওয়া যায় সে নদের পানিতে ডুবে মারা গেছে। কেউ বিশ্বাস করে না এটা আত্মহত্যা নয়। অনেকের ধারণা সেই কালো ছায়াটাই তার মৃত্যুর পেছনে ছিল। আমি তখন বুঝলাম যে সোহমের আত্মা যেন মুক্ত হতে পারেনি। তার নাম ধরে ডাকার কারণও তাই। হঠাৎ আমার মোবাইল ফোন বেজে উঠল। আমি ভয়ে ফোন ধরলাম, কিন্তু ওই নাম্বারটি ছিল অচেনা। একটা কম্পিউটারাইজড ভয়ানক কণ্ঠ বলল, তুই আমার দোষ মুছে দিতে পারবি না। আমি ফিরে এসেছি। আমি কাঁপতে লাগলাম। সেই শব্দটি আমার কানে ধ্বনিত হতে লাগল। পুরো ঘর কাঁপতে লাগল। আমি ছুটে বাইরে আসলাম, আর ঠিক তখনই টিভির পর্দায় দেখা দিল সেই অদ্ভুত মুখ। তার চোখের ভেতর ঝলমল করল অগ্নি। আমি চিৎকার দিলাম, কিন্তু শব্দ বেরোল না। সেই রাত থেকে আমি আর কখনো একা থাকি না। সোহমের সেই অদ্ভুত মুখ আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। আমি এখনো খুঁজছি তার মুক্তির পথ। রাতের অন্ধকার ঘিরে ধরেছিল আমার চারপাশ। সেই অদ্ভুত ফোন কলের পর থেকে আমার মাথা বিষণ্ণ, চোখ ফোলা আর ঘুম আসে না। টিভির স্ক্রিনে সোহমের মুখ বারবার জ্বলজ্বল করে, যেন সে আমার কাছে কিছু বলার চেষ্টা করছে। আমি সিদ্ধান্ত নিলাম তার শেষ ঠিকানায় যাব। সোহমের পুরনো বাড়ির পাশেই একটা ছোট্ট নালা ছিল। সেখান থেকেই তার নিখোঁজ হবার খবর। হয়তো সেখানে কিছু সংকেত পাওয়া যাবে। সন্ধ্যা নামার আগেই আমি নালার ধারে পৌঁছালাম। চারপাশে কাদামাটি, গাছপালা আর এক অদ্ভুত নীরবতা। হঠাৎ শুনলাম দূরে থেকে পানির হালকা ছিটকে পড়ার শব্দ। আমার বুকটা অস্বস্তিতে ভরে গেল। আমি ধীরে ধীরে নালার পানির ধারে এগিয়ে গেলাম। পানি বেশ গভীর ছিল না, কিন্তু তবুও বেশ ঠান্ডা এবং কোলাহলপূর্ণ। হঠাৎ আমার চোখ পড়ল পানির নিচে এক জিনিসের ওপর, একটা পলিথিনের ঝোলার মতো কিছু। কাছাকাছি গিয়ে ফ্ল্যাশলাইট চালিয়ে দেখলাম সেটি একটি পুরনো মোবাইল ফোন। আমি ফোন তুলে ধরলাম আর দেখতে লাগলাম স্ক্রিনে শেষবার কল ছিল আমারই নম্বর থেকে। কিন্তু সেখানে আর একটা কথা লেখা ছিল, আমার মুক্তি দাও। আমি বুঝলাম সোহম হয়তো কোনো না কোনোভাবে বন্দী আছেন। সেই ফোনেই হয়তো সে আমার কাছে সাহায্য চাচ্ছে।
আমি সেই জায়গায় কিছু প্রার্থনা করলাম তার আত্মার শান্তির জন্য। তখনই আমার পিছনে হঠাৎ বাতাসের মতো একটা ঠান্ডা স্পর্শ লাগল, আর টিভির স্ক্রিনে ধীরে ধীরে তার মুখ ম্লান হয়ে গেল। সেই রাত থেকে আমি আর টিভিতে কোনো অদ্ভুত মুখ দেখতে পাইনি। মনে হলো সে অন্তত একবার শান্তি পেয়েছে। কিন্তু এখনও মাঝে মাঝে রাতে ফোন বাজে অজানা নম্বর থেকে, আর শুনতে পাই নিঃশব্দ কান্নার ধ্বনি। সেই ফোন কল যেন আমাকে বারবার বলছে, ভয় পেও না, আমি আছি তোমার কাছে। সোহমের সেই অদ্ভুত মুখমণ্ডল আর আমার জীবনের এক কালো অধ্যায় হয়ে থাকল। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে মৃতদেরও গল্প থাকে, আর অনেক সময় তাদের মুক্তি পেতে আমাদের সাহায্যের প্রয়োজন হয়। আমার জীবন আর আগের মতো ছিল না। এখন আমি জানি এই দুনিয়ার আড়ালে কিছু রহস্যময় আত্মা থাকে, যারা আমাদের মন থেকে কখনো হারায় না। তারা অপেক্ষা করে আমাদের কাছে ফিরে আসার জন্য, মুক্তির জন্য। আর আমি জানি একদিন তাদের সবার গল্প বলবো, যেন তারা কখনো ভুলে না যায়। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।